কলম দিয়ে কান খোঁচায় আমি যে মজা পাইছি, এই মজা আমাকে কোনো কোম্পানির ইয়ারবাড দিতে পারে নাই। কিছু ক্রিয়েটার এরকম অবশ্যই আছে, লাইক তারা নিজেকে শাকিব খান লেভেলে মনে করে। মানে আমি যখনই চোখটা বন্ধ করি আমার মাথার মধ্যে শুধু আসে একটা লোক যে মেয়েদেরকে রুমে ডেকে পর্যন্ত প্রেগনেন্সির কথা জিজ্ঞেস করে, মানে লিটারেলি সে অফিসে বসে বসে পর্ন দেখে। এটা লোকে বলে অনেকে যে হ্যাঁ। ফ্রেম পাইতে হলে বা ফ্রেম টিকা রাখতে হলে গায়ের চেয়ে মোটা হতে হয়। ডু ইউ বিলিভ দ্যাট? আমি ভিডিও বানাই, এই জিনিসটা চিন্তা করতেই আমার মানে লজ্জা লাগতো। আমি কেন ভিডিও বানাবো? সব পলিটিক্স দেখা যায়, কর্পোরেট পলিটিক্স কিন্তু চোখে দেখা যায় না। ওই টিকটকটা উনি ফেসবুকে শেয়ার দেওয়ার পর পরের দিন হচ্ছে আমার কোম্পানির এমডির সাথে দেখা হয়, এন্ড হি ইজ লাইক, ও ওয়াও, ইউ আর বিকামিং এ ক্রিয়েটার নাও, গুড গুড। আপনি কি ইউনিভার্সিটি লাইফে এরকম ছিলেন যে কুল একটা বয়, সব মেয়েরা ওর জন্য ক্রেজি, নাকি একটু সাক লন্ডা ছিলেন? না, এখানে একটা ঝামেলা হয়ে গেছে। সেটা হচ্ছে 6-7 হচ্ছে আমি স্কুলে একটা ছেলের হাত ভেঙে ফেলছি। ব্র্যান্ডরা এখন কি দেখে বেসিক্যালি? তারা কি ওই ভিউজটাই দেখে, নাকি তারা দেখে যে তার অডিয়েন্স আসলে কোন লেভেলের? হঠাৎ করে পিছন থেকে মানে একদম জিম টিম করে এরকম একজন এসেই আমার পিছন দিয়ে টাক করে একটা নক দিল। আইদার ছিনতাই করতে আসছে, নাইলে কিছু একটা করবে আর কি। নয়জি ভাই, আমি অফিসে মিটিং এর কথা বলে এখানে আসছি। পডকাস্ট না আপনারটা, আমি বলছি যে আমার একটা পড মিটিং আছে, বুঝছেন? পড মিটিং? পড মিটিং আছে, আমাকে প্লিজ একটু তাড়াতাড়ি ছেড়ে দিয়েন। আপনি কি ভাই আসলেই মানে এরকমই কর্পোরেটে কি এরকম ফাঁকিবাজি নাকি? আমি না, সমগ্র কর্পোরেট এটাই চলতেছে। আমি মানে ওপেনলি বলে দিই, এটাই হচ্ছে, দ্যাটস দ্য ডিফারেন্ট। ওকে ভাই, আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল ছাড়ার চেষ্টা করবো। দেখা যাক। আমার না ভাই, আপনি যে শুরুতে যেভাবে আসলেন, তাড়াহুড়া কইরা একদম হইচই ফেলাই দিলেন, আমার আপনারা দেখে এবং আপনার কন্টেন্ট দেখে একটা জিনিস মনে হয় যে আপনি মনে হয় ছোটো থেকে ভাই অনেক দুষ্টু, মানে ওই যে চালের সাথে ডাল মিশায় দেয় না, ওরকম পাবলিক আর কি। একদম মানে ঠিক ধরছেন। আমি ছোটবেলা থেকে, লাইক ছোট থেকে ক্লাস 5-6 পর্যন্ত অনেক দুষ্ট ছিলাম, অনেক। না, আমার যা মন চায় আমি তাই করতাম, এরকম দুষ্ট ছিলাম। তো 6-7 হচ্ছে আমি স্কুলে একটা ছেলের হাত ভেঙে ফেলছি দুষ্টামি করতে গিয়ে। এরপরে আমি আবার শান্ত হয়ে গেছি ফর লাইক 2-3 ইয়ার্স। মানে একটা ভালো হ্যাঁ রেপুটেশন নিয়ে স্কুল থেকে বেরোয়ার জন্য আমি আবার ভালো হয়ে গেছি। এরপরে কলেজেও ভালো ছিলাম, ইউনিভার্সিটিতে উঠে আবার মানে দুষ্টামি শুরু হয়ে গেছে। ইউনিভার্সিটিতে অনেক ফ্রিডম পাইছি, তখন থেকেই আমার এই কন্টেন্ট বানানো শুরু, দুষ্টামি করা শুরু আর কি। এখনো মেবি দুষ্টুই আছি। রাইট ভাই, ওটা যায় আপনার সাথে, মানে মানে ইউর লাইক যে এই দুষ্টুমি দেখে আরাম লাগে, মজা লাগে, ওইরকম দুষ্টু। সো ভাইয়া, ওই যে আপনি বললেন যে আপনি ছোটবেলা থেকে বেশ দুষ্টু ছিলেন, মাঝখানে একটা ব্রেক নিছিলেন। ব্রেক নিতে কষ্ট লাগে নাই? ব্রেক নিতে কষ্টও লাগছে, কিন্তু বাসার মায়ের হাত থেকে বাঁচার জন্য আমার আসলে ব্রেক নেওয়া লাগছে। কে বেশি দিত মায়ের আপনাকে? অলওয়েজ আম্মু। মানে আব্বু আমাকে লাইফে একবারই মারছে, যেদিন মারছে সেদিন পুরো ধুয়ে ফেলছে। সো মানে আমার আব্বু অনেক অনেক রাগী পার্সন ছিল আর কি, অনেক বেশি। আম্মুর মাইরটা হচ্ছে কি অভ্যস্ত হয়ে গেছিলাম, যে জানি মায়ের খাবো, করি কি আছে জীবনে। কিন্তু আব্বু হচ্ছে খুবই রাগী পার্সন, সো আব্বুর কান পর্যন্ত যাই এরকম কিছু করতামই না আর কি। না, অ্যাকচুয়ালি ওই যে যাদের বাবা রাগী এবং সবসময় মারে না, হ্যাঁ, তাদের মায়ের খেলে না ইগোতে লাগে ছেলেদের, মনে হয় একটু। আমিও কিন্তু সেম ভাই। ধরেন আমি রাগি না, মানে অনেকটা আব্বুর মতো। রাগলে মনে করেন, মানে ও ক্যামেরায় হাত উঠানো যায় মানে রাগলে মনে করেন মাইর দিতে হবে, মাইর দেওয়ার আগ পর্যন্ত আমার রাগ কমে না। ওই রে ভাই, দেখে তো মনে হয় না ভাই। হ্যাঁ, এটা ঠিক বলছেন। আচ্ছা, এখন আমি আপনার এই কন্টেন্ট ক্রিয়েশনের জার্নির জায়গাটাতে আসবো। আমি রিসেন্টলি আপনার একটা ভিডিও দেখছি যেখানে আপনি আপনার পার্সোনাল লাইফের কিছু খুব ডার্ক কিছু ফেস শেয়ার করছিলেন, এবং ওখানে বলছিলেন যে কর্পোরেট যে সেক্টরটাতে, সেখানে আপনাকে বেশ একটা ব্যাড এক্সপিরিয়েন্স ছিল, অফিস পলিটিক্স করে আপনাকে বের করাইছে এরকম কিছু। সো ভাই, আমার অফিস পলিটিক্স এটা সব জায়গাতেই হয়, বাট আমার কোয়েশ্চেন হচ্ছে যে অফিস সাপোজ টু বি আ ফ্যামিলি, রাইট? মানে আমাদের সেকেন্ড হোম হিসেবে আমরা কনসিডার করি, কারণ বাসা থেকে বেশি আমাদেরকে যারা চাকরি করে তাদেরকে বেশি টাইম দিতে হয়। পলিটিক্স কেন হয় অ্যাকচুয়ালি? মানে আপনি কর্পোরেট সেক্টরে জব করে কি মনে হয়েছে আপনার কাছে? আমার কাছে মনে হয় ইটস অল অ্যাবাউট জেলাসি। ধরেন আমাদের স্কুল লাইফের যদি কথা বলি, স্কুল লাইফে সবাই একসাথে ভালো রেজাল্ট করতে পারে, সবাই চাইলে 100তে 100 পাইতে পারে। কর্পোরেটে কিন্তু সবাই 100তে 100 পাইতে পারে না, সবাইকে একসাথে প্রমোশন দিবে না, সবাইকে একসাথে ইনক্রিমেন্ট দিবে না।
সো এটার মধ্যে একটা কম্পিটিশন তো থাকে। আর বসের চোখে ভালো হওয়া, হ্যাঁ, এটা একটা কম্পিটিশন কর্পোরেটে। আপনি কি কাজ করতেছেন, মানে দিস ইজ নট অ্যান কম্পিটিশন। আপনি কোম্পানির জন্য কি ভোর ৫টায় ফোন রিসিভ করছেন কিনা, কারণ বাজার গেছিলেন কিনা, রিপোর্টটা আপনি অনেস্টলি বানাইছেন কিনা, হ্যাঁ, দিস ইজ নট অ্যান কম্পিটিশন। কম্পিটিশন হচ্ছে আপনি বসকে ৩ বেলা তেল দিছিলেন কিনা, বসকে আপনার চেহারাটা যে আপনি অফিসে আসছেন এটা ৩ বার দেখাইছেন কিনা, দ্যাটস দ্য কম্পিটিশন। বস যদি বুঝে যে আপনি কাজ করতেছেন, আপনি কাজ করেন বা না করেন, উনি যদি বুঝতে পারে যে আপনি আসলে ইউ আর ওয়ার্কিং, তাইলে ইউ উইল গেট দ্য বেনিফিটস, ইউ উইল গেট দ্য ইনক্রিমেন্ট, ইউ উইল গেট দ্য প্রমোশন, এভরিথিং। এই জন্যই আসলে কর্পোরেটে পলিটিক্সটা বেশি হয়, এবং সব পলিটিক্স দেখা যায়, কর্পোরেট পলিটিক্স কিন্তু চোখে দেখা যায় না। হ্যাঁ, মানে দিস ইজ দ্য স্মুথেস্ট পলিটিক্স ইউ উইল এভার ফেস। এবং এটা একটা মানে পুরা ধাক্কা খাওয়ার মতো না, মানে আপনি আপনার কলিগরে যে ফ্রেন্ড ভাবতেছেন, ওর সাথে মিশতেছেন, লাগে তো ভাই ওরকম, মানে ফ্রেন্ড তো দরকার আছে, বাট দিন শেষে ওই আপনাকে ব্যাকস্টেপিং করতেছে। ট্রু, মানে কি বলবো, আমি তো ওই ভিডিওতে বলছিলামও যে লিটারেলি আই মেড টি ফর হিম ফর লাইক 5 minutes এগো, বুঝছেন? মানে আমাদের অফিসে মাঝে মাঝে এরকম, আমি কিন্তু কিছুই রান্নাবান্না করতে পারি না, বাট আমার যখন চা খাইতে ইচ্ছে হয় আমি নিজেই বানায় ফেলি আর কি, রং চা। তো আমি আমার কলিগদের জন্য বানাইতাম, এবং সবচেয়ে বেশি আমার চায়ের প্রশংসা করতো উনি। হায় হ্যাঁ, মানে এভাবে বলতো, এই হাসান সাহেব, সম্পদ ভাইয়ের চাটা মানে যাই হোক সুন্দর হয়েছে খুব। এই লোকটাই মানে যে সবচেয়ে বেশি মানে সুরেলা কণ্ঠে আমার সাথে কথা বলতো, সেই জায়গা মতো গেম খেলে দিছে। তাহলে ভাই আমি বাইচে গেছি, আমি চাও বানাই না ভাই, চাও খাই না। একদম আপনি পারফেক্ট আছেন একদম। আচ্ছা, তো যখন আপনার, আমাদের ছেলেদের চাকরিটা তো অনেক বড় একটা বিষয়, আমার রেসপন্সিবিলিটি থাকে এভরিথিং এলস। যখন আপনার চাকরিটা চলে গেল বা আপনার চাকরি থেকে আপনার ধরেন ওরকম একটা সিচুয়েশন আসলো, বাসায় যে আপনার কিভাবে বলছিলেন, ফেস করছিলেন কিভাবে? চাকরিটা আসলে ভাইয়া আমার মানে ডিরেক্ট আমাকে স্যাক করছে ওইরকম হয় নাই, কিন্তু মানে আমি একটা সিচুয়েশনে পড়ছি যেখানে আমার কাছে মনে হয়েছে যে দিস এনভায়রনমেন্ট ইজ নট ফ্রেন্ডলি এনিমোর। হ্যাঁ, ধরেন গতকালকেও আমি যে কাজটা করছি সেই কাজটা আজকে আমাকে করতে সম্পূর্ণ নিষেধ করে দেওয়া হয়েছে, এবং কেন নিষেধ করে দেওয়া হয়েছে সেটাও আমি বুঝে গেছি। তো ধরেন আপনি প্রতিদিন একটা চায়ের দোকানে বসেন, চা খান আপনি ওখানে, ঠিক আছে? একদিন আপনাকে চায়ের দোকানদার বলল যে কালকে থেকে আপনি ওই জায়গাটায় বসে চা খাইতে পারবেন না, আপনাকে আমি চা পার্সেল করে দিব, আপনি চাটা বাসায় যেয়ে খাবেন। আপনার কাছে এটা কেমন লাগবে? চায়ের দোকানে চা খাওয়ার ফিলিংস কি আপনার মানে বাসায় গেলে আসবে? সো মানে আমার কাছেও জিনিসটা মানে ওই রকম হয়ে গেছিল। ধরেন না, আমার কাছে মনে হচ্ছে সবাই হাসতেছে, বাট কেউই চাচ্ছে না যে আমি এই জায়গাটায় সাস্টেইন করি। আর আমি সত্যি কথা বলতে 2-3 বছর আগের কথা বলতেছি, তখন তো আমি আরেকটু বয়স কম ছিল, আমার ইমোশনটা একটু বেশি কাজ করতো। ধরেন আমি একটা কোম্পানির জন্য অনেক ডেডিকেটেড, আমি জানি আমি ডেডিকেটেড, কোম্পানির এমডি জানে আমি ডেডিকেটেড, ডিরেক্টর জানে ডেডিকেটেড। সো ধরেন ওনারা তো অনেক ব্যস্ত থাকে, তো ওনাদেরকে তো মানে বাচ্চা মানুষের মতো এত ইমোশনে এত কিছু বোঝানো যায় না। সো যখন আমি বুঝতে পারতেছি যে আমি ওনাদের হেল্প পাবো না এই জায়গাটায়, ঠিক আছে, তো তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি মানে নিজে থেকে রিজাইন দিব। আর রিজাইন দেওয়ার আগেই আসলে আমি আরেকটা মানে অফিসে চাকরি নিয়ে নিই। হ্যাঁ, তবে সত্যি কথা বলতে আমার লাইফের ইচ্ছা ছিল মানে ওই অফিসটা থেকেই মানে ক্যারিয়ার শেষ করা, জব ক্যারিয়ার শেষ করা। হ্যাঁ, বাট মানে ফরচুনেটলি অর আনফরচুনেটলি সেটা হয় নাই। বাট আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। মানে ধরেন ওই অফিসে যখন চাকরি করতাম তখন আমাকে 20 জন চিনতো, এখন আমাকে 50 জন চিনে। সো আলহামদুলিল্লাহ। কলিগদের সাথে কথা হয়? হ্যাঁ, মানে কলিগ বাকিদের সাথে কথা হয়, একজন ছাড়া বাকি সবার সাথেই কথা হয়। ওকে, সো এখন এগুলো বাদ, এখন আমরা আসি হচ্ছে টিকটকে। অ্যাজ ফার অ্যাজ আই নো যে আপনি টিকটক থেকে শুরু করছিলেন, রাইট, জার্নি আপনার। ওয়াই টিকটক? মানে ফেসবুকে কন্টেন্ট দিতে কি আপনার একটু লজ্জা লাগতো, নাকি এটার স্ট্র্যাটেজিক ডিসিশন ছিল যে না আমি টিকটক থেকে গ্রো হবো? আমি ভিডিও বানাই এই জিনিসটা চিন্তা করতেই আমার মানে লজ্জা লাগতো, আমি কেন ভিডিও বানাবো। হ্যাঁ, সো টিকটক প্ল্যাটফর্মটা আমি আসলে আমি আগে ডাব স্ম্যাশ ইউজ করতাম ভার্সিটি লাইফে, ফ্রেন্ডসদের সাথে। হ্যাঁ, অনেক আগের কথা, 7-8-9-10 বছর আগের কথা বলতেছি। আমি তখন ডাব স্ম্যাশ ইউজ করতাম। ডাব স্ম্যাশ সবাই ইউজ করতো লিপসিং ভিডিও বানানোর জন্য। তো আমি হচ্ছে সবাই গানের সাথে লিপসিং করতাম, আমি হচ্ছে ফেমাস ডায়লগের সাথে আমি লিপসিং করতাম। কিন্তু সবাই খুবই অ্যাপ্রিসিয়েট করতো, ভাই আপনার লিপসিং তো সেই, মানে কথা কি আপনি বলতেছেন না উনি বলতেছে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তো তারপরে
কোভিডের সময় অফিসে কাজের প্রেশার একদমই কমে যায়, লিটারেলি দেয়ার ইজ নাথিং টু ডু আর কি। তখন আমি চিন্তা করলাম আমি নিজে কিছু বানাই, নিজে কিছু ট্রাই করি, অরিজিনাল কন্টেন্ট। সো টিকটকে দিয়েই শুরু করি। সো ৩-৪টা বানানোর পর দেখতেছি মানুষ ভালোই অ্যাপ্রিসিয়েট করতেছে, হ্যাঁ। তো মানে রাস্তাঘাট দিয়ে যাওয়ার সময় মানুষ বলে, ভাই আপনার একটা টিকটক দেখছি তো ভালো, বানান, অফিস নিয়ে টিকটক বানান। তো এরকম করতে করতে আউট অফ নোয়ার একদিন রাত ২:৩০ বাজে দেখি সালমান মুক্তাদির ভাই আমার একটা টিকটক তার ফেসবুকে শেয়ার দিছে। ওই টিকটকটা উনি ফেসবুকে শেয়ার দেওয়ার পর পরের দিন হচ্ছে আমার কোম্পানির এমডির সাথে দেখা হয়। অ্যান্ড হি ইজ লাইক, ও ওয়াও, ইউ আর বিকামিং এ ক্রিয়েটার নাও, গুড গুড। আমাকে তো এটা দারুণভাবে মানে পুশ করলো, বাহ। এমডি বলতেছে আমি ভালো টিকটক বানাই, তাহলে আরো বেশি বেশি বানাবো। সো টিকটক বানানো শুরু করলাম ধুমসে, কিন্তু ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট আসতেছিল না টিকটক থেকে। পরে আমি অনেক কন্টেন্ট ক্রিয়েটারদেরকে জিজ্ঞেস করতাম, তখন যারা মনে করেন খুবই স্ট্যাবলিশ, ভাই আমি মানে এন্ডোর্সমেন্ট পাচ্ছি না কেন। তো ওরা বলতেছে আরেকটু সময় লাগবে, আর আপনি সবগুলো প্ল্যাটফর্মে যান। ব্র্যান্ডসরা আসলে যারা সব প্ল্যাটফর্মে আছে তাদেরকে একটু বেশি প্রেফার করে। এরপরে আমি আমার একটা হোটেল নিয়ে একটা ভিডিও ছিল, বা সাইমন হোটেল নিয়ে একটা হোটেল রিসেপশন ভিডিও ছিল। ওই ভিডিওটা আমি এটা টিকটকে প্রায় ২-৩ মিলিয়ন ভিউজ হয়েছিল। ওই সেম ভিডিওটাই আমি ফেসবুকে দিই। এক ভিডিও থেকেই আমার ৭,০০০ ফলোয়ার আসে। প্রথম ভিডিও এটা আমার ফেসবুকে প্রবাবলি সাইমন নিয়ে। সো ওইটা দেওয়ার পর আমি আরও একটু মোটিভেটেড হইলাম। সো দেখলাম যে ২-৩টা ভিডিও ফেসবুকে দেওয়ার পরে তখন আমি হতাশ, তখন আর ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট আসতেছিল না। তো আমি ভিডিও বানিয়েই যাচ্ছি। তো একদিন হচ্ছে আমি ফেসবুকে যে একটা স্প্যাম ফোল্ডার আছে এটা আমি জানতামই না। আচ্ছা, পিপল ইউ মে নো স্প্যাম ফোল্ডার আছে, এটা আমি জানতাম না। একদিন আমি এমনি কৌতূহল বশত মানে স্প্যাম ফোল্ডারে ঢুকি, দেখি কি ওই যে সাইমন ভিডিওটা দেওয়ার পর ২ মাস ধরে আমাকে লিটারেলি ১০ থেকে ১২টা ব্র্যান্ড নক দিছিল, কিন্তু আমি নোটিসই করি নাই। মানে আমার এত খারাপ লাগছিল। বাট আলহামদুলিল্লাহ পরে ওখান থেকে কয়েকজনের সাথে কথা হইলো, তারপর ওখান থেকে আস্তে আস্তে ওই যে ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট জার্নিটাতে আসা আর কি। এখন আপনার কন্টেন্টে দেখি যে আপনি কখনো বাসের মধ্যে, কখনো দোকানে, বিভিন্ন জায়গায়। তো এই যে মানুষদেরকে কনভিন্স করার যে উপায়, এটা কনভিন্স করেন কিভাবে আপনি? মানে কি ওরা বললে রাজি হয়ে যায় নাকি কিছু একটা তেল মারতে হয়? এখানে ধরেন কনভেন্স, কথা বলা, তেল মারা, টাকা পয়সা সব কিছুরই ইনভলভমেন্ট আছে আর কি। প্রথমে আমি ওনাদেরকে বোঝানোর চেষ্টা করি আমি আপনাদেরই একজন। ওকে, হ্যাঁ, লাইক ইউজুয়ালি যেটা হয় টিম গিয়ে কথা বলে। তো আমার শুরুর দিকে জার্নিতে তো ধরেন আমি এডিটর, আমি সিনেমাটোগ্রাফার, আমি কন্টেন্ট ক্রিয়েটর, সব কিছু আমি সবাইকে ম্যানেজ করা লাগতো, আমার ফ্রেন্ডদেরকে, ওনাদেরকে। সো হ্যাঁ, মানে মানুষজনকে একটু বোঝাতাম। তবে একটা জিনিস খুব ভাল লাগতো, প্রথমে ধরেন খুব একটা বেশি পাত্তা দিত না। আমি ১টা-২টা শর্ট দেওয়ার পর যখন ওনারা মজা পাইতো, তখন বলে হ্যাঁ ভাই করেন। যেমন আমি বাসের একটা ভিডিও ছিল, আমি হেল্পারের রোল প্লে করতেছিলাম। হ্যাঁ, হেল্পারের রোল প্লে করতেছিলাম। তো ফার্স্টে দেয়ার লাগে আচ্ছা ঠিক আছে করেন। যেই ওনারা মজা পাইছে তখন বলে যে মামা আপনি ব্রাশটা নেন, ব্রাশটা নিলে আরো ভালো আসবে। আপনি একটু স্টিয়ারিংয়ে বসেন, তাইলে আরো ভাল লাগবে। তো যখন দেখে যে না আমি যেটা করতে চাচ্ছি সেটা আমি করতে পারি, তখন আবার ওনারা সবাই একসাথে হেল্প করে আর কি। তো এই জায়গাতে ভাই আপনার কন্টেন্টগুলোতে একটা বড় কাজ থাকে অ্যাক্টিংয়ের। আপনি পাবলিক প্লেসে অ্যাক্ট করছেন, তো অ্যাক্টিংয়ের যে বিষয়গুলো এগুলো এতটাই স্মুথ হয় যে খুব এঙ্গেজ করে রাখে। এই দক্ষতা আপনার আসছে কোত্থেকে? মানে শাইনেস লাগে না যে এতগুলো মানুষ কেমনে কি করি? আমি একটা এন্টারটেনমেন্ট সেক্টরে কাজ করতাম আর কি। সো ওখানে আমার সাথে অনেক অ্যাক্টর, অ্যাক্ট্রেস, ডিরেক্টর অনেকজনের সাথে দেখা হইতো। সো ওখানে একজন আমাদের খুবই রিনোন একজন ডিরেক্টর আছে, নাম হচ্ছে তানিম রহমান অংশু। উনি ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছে ওনার একটা মুভির জন্য। উনি আমাকে আমি তখন অনেক অ্যাক্টিং করতে চাইতাম। আমি বলতাম যে ভাইয়া আমাকে একটা মানে কোনো একটা রোলে মানে কোথাও সাইড ক্যারেক্টার মানে কোথাও আমাকে একটু যদি প্লেস করা যায়। এদিকে আপনার কি ইচ্ছা ছিল যে ফেম আমি একটু নিব? ফেম না, আমার অ্যাক্টিং করার ইচ্ছা ছিল। মানে আমার কাছে মনে হইতো যে আমি পারবো। তো ওনাকে আমি অনেক বলতাম। উনি লাইক সিরিয়াসলি তুমি কর্পোরেটে চাকরি করো, তুমি অ্যাক্টিং করো। তো উনি আমাকে বলতো যে সম্পদ, অ্যাক্টিং হচ্ছে ওইটা যেটা দেখতে অ্যাক্টিং মনে হয় না। হ্যাঁ, তো ওনার ওই কথাটা আমার মাথায় মানে সবসময় থাকতো যে অ্যাক্টিং ইজ হোয়াট ইজ নট অ্যাক্টিং। তুমি যে অ্যাক্টিং মানে আমি যে অ্যাক্টিং করতেছি এটা যদি বোঝা যায় যে ইউ আর অ্যাক্টিং, দিস ইজ নট অ্যাক্টিং। অ্যাক্টিং হচ্ছে যেটা দেখতে মনে হয় দিস ইজ নট অ্যাক্টিং। সো ওইটা মাথায় থাকতো। আর আমার কাছে মনে হইতো আমি তো এমনি রিলেটেবল কন্টেন্ট বানাই, আমি মানে আমজনতার কন্টেন্ট বানাই।
আমজনতা যেমন, আর যখন যে রোলটা প্লে করি আমি তাকেই মানে অবজার্ভ করে আমি হচ্ছে ইয়াগুলো প্লে করি আর কি। আমি ধরেন যখন সিএনজি ড্রাইভারের রোল প্লে করি তখন আমি একজন সিএনজি ড্রাইভার, যখন বাসের রোল প্লে করি তখন আমি বাস ড্রাইভার, আমি এখন ধরেন কর্পোরেট গাইয়ের রোল যখন করি তখন আই এম এ কর্পোরেট গাই। আমি কি বলবো, তার ক্যারেক্টারটা আমার মধ্যে আনার চেষ্টা করি আর কি। সেটা তো আনেনি, বাট হোয়াট ওয়াজ ইউর প্রসেস? লাইক অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে যারা বিভিন্ন রকম ওয়ার্কশপ করছে, এই করছে, বাট কনভিকশনটা থাকে না। কিন্তু আপনার এতগুলো রোলের মধ্যে কনভিকশনটা আছে। হোয়াট ওয়াজ ইউর প্রসেস, যে আপনি প্র্যাকটিস কিভাবে করতেন? অবজারভেশন। আমি একটা কন্টেন্ট বানাতে 7 থেকে 8 দিন চিন্তা করি। হ্যাঁ, একটা সিএনজি ড্রাইভার কেমনে কথা বলে, কেমনে পান চিবায়, ওনার ড্রেসটা কতটুকু ময়লা থাকে। হ্যাঁ, মিশছি, কথা বলছি, ওনাদের ওয়ার্কশপে গিয়ে কথা বলছি, চা খাইছি। হ্যাঁ, উনি কি নিয়ে কাস্টমারের সাথে তর্ক করে। ইটস অল অ্যাবাউট অবজারভেশন মানে ফর মি আর কি। আমি অবজার্ভ করি, অবজার্ভ করে ওইটাকেই মানে আমি চাই যে ওনাদের মতো পোর্ট্রে করতে আর কি। তো যখন আপনার তো সব স্ক্রিপ্টেড থাকে নিশ্চয়ই? আমার মানে লাইন টু লাইন স্ক্রিপ্টেড থাকে না। আমি হচ্ছে সাইনপসিসটা রেডি করি ফার্স্টে, স্টোরি লাইনটা আমি রেডি করি। মানে আমি কি ডায়লগ বলবো এগুলো মানে আমি লাইন টু লাইন লিখি না কখনোই। আগে লিখতাম, লিখলে দেখা যায় যে মানে কি বলবো, মানে একটু অ্যাক্টিং মনে হয় আর কি। সো মানে এটাকে একটু ন্যাচারাল রাখার ট্রাই করি আর কি। বাট হ্যাঁ, বাট কি করব সেটা মানে মাথায় আগে থেকেই সেট করে রাখি আর কি। কখনো কিরকম হয়েছে আপনার সাথে যে আপনি কোনো একটা কন্টেন্ট নিয়ে ভাবছেন যে এটা সেই বুম করবে, বাট হয় নাই? হ্যাঁ, মানে এটা অনেকবার হইছে। মানে ইনফ্যাক্ট যেই কনটেন্টগুলা নিয়ে সবচেয়ে বেশি এক্সপেকটেশন থাকে ওগুলাই আপনার হচ্ছে কি বলবো ভিউজ হয় না, রিচ হয় না। যেটাতে জিরো এক্সপেকটেশন, আচ্ছা এটা বলছে, আচ্ছা ঠিক আছে বানাইছি, জিরো এক্সপেকটেশনের কন্টেন্টে 8 মিলিয়ন ভিউজ হয়েছে। কেন হয় বলেন তো? এটা কিন্তু I don't know. কমন কন্টেন্ট যারা বানায় তারা কম বেশি সবাই এটা ফেস করছে, যে ভাই যেগুলোতে এক্সপেকটেশন থাকে না সেগুলোই বুম করে। আমার একটা সাইকোলজি আমাকে বলে যে, মানে আমার সাইকোলজি আমাকে বলে তুমি যেটা নিয়ে আগে থেকে ভেবে ফেলবা সেটা কোনো হবে না। ধরেন আপনি ভেবে ফেলছেন আপনি লাঞ্চে চিকেনটা ওইভাবে খাচ্ছেন, দেখবেন ওইভাবে হয় নাই জিনিসটা। মানে আমার কাছে মনে হয় মানুষ আগে থেকে কি হবে সামনে সেটা যদি ভেবে ফেলে সেটা আর হয় না। মানে এটা আমার কেমন জানি সাইকোলজি কাজ করে এবং এরকমই হয়। মানে আমি যেটা ভাবি যে এই কন্টেন্টে 3 জন কন্টেন্ট ক্রিয়েটর ছিল, এত টাকা আমার খরচ হইছে, এটাতে ইনশাল্লাহ অ্যাটলিস্ট তো 1 লাখ ভিউজ তো হবে, হয় নাই, এরকম হইছে। আপনি যে বললেন এটা অ্যাকচুয়ালি আমি কোনো একটা জায়গাতে পড়ছিলাম যে অনেক সময় আমরা বন্ধুদের সাথে প্ল্যান শেয়ার করি না, যে আমি এটা করব ওটা করব। তো মোস্ট অফ দ্য কেসেস দেখা যায় যে সমস্ত প্ল্যান শেয়ার করা হয় সেগুলো কখনোই এক্সিকিউট হয় না। রিজন হচ্ছে যখন আপনি বলে ফেলতেছেন তখন আপনার মাইন্ড ভাবে নিতেছে যে ও তো অনেক কাজ করে ফেলছে। হ্যাঁ, মেবি প্রবাবলি। এই জন্য আমি যখনই ধরেন ট্রিপ ট্যুরের কথা আসে, আমি ওই ট্রিপ ওইটা করতেছি এটা করছি এগুলো আমি ভাবতেই চাই না। কারণ যদি ট্রিপটা যদি মিস হয়ে যায় এগুলোর জন্য আমি এগুলার চিন্তা করি না আর কি। এমনি প্ল্যান শেয়ার করেন কখনো কারোর সাথে? প্ল্যান শেয়ার করি, ধরেন আমার 1 মাস পরে একটা জায়গায় যাব, ওইটা 1 মাস আগে মানে কাউকে বলি না আর কি। যত কম বলা যায়, খালি এতটুকু বলি আমি একটু বিজি থাকবো, ওই সময়টা আমি অ্যাভেলেবেল না, এভাবে বলি আর কি। বদনজরে বিশ্বাস করেন না? হ্যাঁ, 100%। 100%। হ্যাঁ, ভয় লাগে। আপনার কন্টেন্টে মানে স্পন্সরশিপ থাকে, বেশ ভালো থাকে, বাট কিছু আমরা যখন কন্টেন্ট দেখি, যখন স্পন্সরের বিষয় আসে তখন অনেকে বিরক্ত হয়। রাইট। বাট আপনার কন্টেন্টগুলোর ইউনিকনেস হচ্ছে মজা লাগে দেখতে ভাই। স্পন্সরশিপ আমি জানি যে আপনি এখানে বলবেন ব্র্যান্ডের কথা, কিন্তু তারপরে মজা লাগে। সো এই যে বিষয়গুলো যখন শেপ আপ করেন, এটার জন্য কি এমন হয়েছে কখনো যে এই জায়গাতে নিয়ে আসার জন্য আপনাকে রাত দিন না খায়া একদম পুরো ব্রেনস্টর্ম করতে হয়েছে যে এটা কেমনে কি করা যায়? আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, মানে আমি কন্টেন্ট যখন চিন্তা করি, হ্যাঁ, মানে আমি হচ্ছে ধরেন এক জায়গায় স্থির হয়ে বা ঘুমানোর আগে মানে আমি 2-3 ঘন্টা মানে সময় লাগে আর কি আমার পুরা জিনিসটা মাথার মধ্যে সাজাইতে। আমি লিখি না, আমার লিখার অভ্যাস নাই। মানে এমনও অনেকবার হয়েছে আমার মানে ব্রেনের মধ্যে প্যাচ লেগে যাচ্ছে, মানে এটা কেমনে আসবে, এটা কেমনে হবে, এটা কিভাবে হবে। মানে দিস ইজ সো হার্ড। ফিজিক্যালি ধরেন পরিশ্রমের চেয়ে মেন্টালি পরিশ্রমটা দিস ইজ সো হার্ড। মানুষ হয়তো বা ভাবতে পারে আরে ওর কাছে তো এটা কোনো ব্যাপারই না, দাও কিছু একটা বানায় ফেলতে পারো। প্রত্যেকটা কন্টেন্টের আগে মানে নিজে ব্রেনস্টর্মিং করি, টিমের সাথে ব্রেনস্টর্মিং করি,
অডিয়েন্স কিভাবে নিবে সেটা ব্রেনস্টর্মিং করি, কেমন কমেন্ট আসতে পারে এটাও ব্রেনস্টর্মিং করি। ভাবাটাই আসলে মেইন এখানে। বানাতে খুব একটা বেশি সময় লাগে না, এক্সিকিউশনের সময় নাই, আমার চিন্তা করতে অনেক সময় লাগে আর কি। সো মানে অনেক সময় ব্রেনে জট লেগে যায়। হ্যাঁ, তো নিজেকে মানে কাম রেখে চেষ্টা করি আর কি ভাবার। আর যেটা বললেন যে জানেন যে এটা একটা ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট আসতেছে, কিন্তু তাও দেখতে মজা লাগে। এই বিষয়টা হচ্ছে আমি কনটেন্টটা এমনভাবে লাইন আপ করি, সেট আপ করি যে এখানে যাতে অডিয়েন্সও মজা পায়, ব্র্যান্ডও যাতে মজা পায়। দুইজনই তো আমাকে টাইম দিচ্ছে। অডিয়েন্স আমাকে সময় দিচ্ছে, ব্র্যান্ড আমাকে টাকা দিচ্ছে। দুইজনেরই পারপাসটা যাতে ফুলফিল হয় এভাবে প্ল্যান করি আরকি। হ্যাঁ, আর আমার ইউনিভার্সিটি লাইফ থেকে টিভিসি বানানোর খুব শখ ছিল আরকি। বাট আমি যখন দেখলাম একটা টিভিসি অবশ্যই বানাতে এত মানে পরিমাণ টাকা লাগে, এত বড় টিম লাগে, এটা তো মানে এই মুহূর্তেই সম্ভব হচ্ছে না। তো বলতে পারেন ওই ড্রিমটাকে আমি একটু, একটু করে মানে চেষ্টা করতেছি আমার কনটেন্টের মাধ্যমে মানে টিভিসি অবশ্যই বানাতে। আপনার ডিরেকশনে যাওয়ার ইচ্ছা ছিল নাকি? ডিরেকশনে যাওয়ার আমার প্রচুর ইচ্ছা। কিন্তু আনফরচুনেটলি আমার কাছে মনে হয় আরো সময় লাগবে। ভাই অ্যাক্টিং এর অফার তো পাইছেন আই এম শিওর। হ্যাঁ, অ্যাক্টিং এর অফার পাইছি আলহামদুলিল্লাহ। তো ওই যে আছে না যে আমি ধরেন ১ম যেটা করব সেটা যাতে মানুষ মনে রাখে। এইজন্য আমি মানে এখনো পর্যন্ত কোনোটা করতেছি না আরকি। আমি ফ্রিকশন, তারপরে ওয়েব সিরিজ, নাটক মোটামুটি আলহামদুলিল্লাহ অফার পাইছি। বাট আমি চাই আমি যেটা ১ম করব এটা যাতে মানুষ যাতে আমাকে মনে রাখে। মানে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, আমি এটাতে বিলিভ করি আরকি। হ্যাঁ, আমি ১০০টা সাইড ক্যারেক্টার রোল করে মানে একদম মেইন ক্যারেক্টারে থাকবেন। ধরেন মেইন ক্যারেক্টার অনেক ছোট হোক, মেইন ক্যারেক্টারটা মাত্র ৩০ সেকেন্ডের, কিন্তু আমি চাই যে ওই লিড ক্যারেক্টারটাতে আমি থাকি আরকি। মানে আমি চাই না যে আমি ১০০-২০০ নাটক করার পর ওই ছেলেটা নাটক করে, ওই ছেলেটাকে নেওয়া যেতে পারে। এরপরে আস্তে, আস্তে মানে স্ট্রাগল করে, করে একসময় ধরেন আমি নাটকের লিড ক্যারেক্টারে আসলাম। মানে আমি এটা চাই না। মানে আমার কাছে মনে হয় যে আমি দরকার হলে বছরে বা ৫ বছর পরে একটা কাজ করব। মানে ওইটাই যাতে মানুষ মনে রাখে। এরকম কিছু একটা করতে চাই আরকি। সো একটু আগে যে আপনি বলছিলেন যে আপনার পুরো প্রসেসটা কতটা হার্ড, দিন শেষে এটা পেজ অফ রাইট? মানে অডিয়েন্সদের কমেন্ট সেকশন আমি যখন দেখছিলাম তখন আপনার অডিয়েন্সগুলো আপনার সাথে এতটা রিলেট করে যেন আপনাকে তারা ভাবে যে পাশের বাড়ির ভাই আন্টি টাইপ মানুষ। মানে ইভেন আমি দেখছি ওখানে আপনার ইনলস নিয়ে একটা ভিডিও ছিল যেখানে ইনলসে কি কি গিফটস আসছে, ওখানে একটা কমেন্টস ছিল এরকম যে তার ইনলস তার গিফটের টাকাগুলো মেরে দিয়ে শ্বশুরবাড়ির লোকজন হজে চলে গেছে, ওমরা করছে। মানে কতটা কানেক্টেড আপনার সাথে যে এরকম ইনলসকে নিয়ে বদনাম করতেছে, কেমন লাগে এগুলো দেখতে? মানে আমি পড়ি, ভালো লাগে আমার, টু বি ভেরি অনেস্ট ভালো লাগে। আমার যে অডিয়েন্সটা লাইক দে আর নট ক্রেজি অডিয়েন্স, দে আর ভেরি পোলাইট পশ অডিয়েন্স। এক্স্যাক্টলি, আপনার কিন্তু কোনো নেগেটিভ কমেন্টস নাই আমি দেখি। হ্যাঁ, নেগেটিভ কমেন্টস থাকে, হয়তো বা সংখ্যাটা একটু কম। মানে আমার অডিয়েন্সটা ওইরকম না, রাস্তায় বুঝছেন দেখলে এই সম্পদ ভাই প্লিজ একটা ছবি তুলেন, আমার অডিয়েন্সটা ওইরকম না। এরা সবাই স্ট্যাবলিশ, এরা সবাই ভালো একটা সোসাইটি বিলং করে। আমি রাস্তায় যখন হাঁটি আমি বুঝতে পারি মানুষজন আমাকে চিনে। বাট আছে না, ধরেন এখন রাস্তা দিয়ে অ্যালেক্স সবুজ হেঁটে গেল, কথার কথা, ওনার যে একটা ক্রেজিনেস, হ্যাঁ, আমার অডিয়েন্সটা কিন্তু ওইটা না। মানে আই রিয়েলি লাইক মাই অডিয়েন্স, এবং এই অডিয়েন্সটা নিয়েই আমি সামনে আগাইতে চাই আর কি। আমি চাই আমার অডিয়েন্সটা মানে আমজনতাই থাকুক, আমার মতো থাকুক, আমার অডিয়েন্সটা আমার মতো থাকুক, আমি যেরকম ওইরকম। কমেন্ট সেকশনে তো দেখলাম এবং আপনার অডিয়েন্স বলছেন যে ক্রেজি, ওই লেভেলের ক্রেজি না, বাট তারপরেও থাকে না যে অনেক সময় অনেক রকম ইন্টারাকশন হয়ে যায়। সেরকম করে ইন্টারাকশন আছে নাকি যেটা দেখে আপনি খুব শক্ট হয়েছিলেন, এক্সপেক্টই করেন নাই? গতকালকেই হয়েছে এরকম একটা। আমি নামাজ পড়তে যাচ্ছিলাম, খুবই রাশে, আর ৫ মিনিট আছে নামাজ মানে পড়বো। আমি দৌড়ায় দৌড়ায় যাচ্ছি নামাজ পড়তে, হঠাৎ করে পিছন থেকে মানে একদম জিম টিম করে এরকম একজন এসেই আমার পিছন দিয়ে টাক করে একটা নক দিল। আমি লিটারেলি মানে বুকে থুতু দিছি। হ্যাঁ, আমি ভাবছি যে আইদার ছিনতাই করতে আসছে নাইলে কিছু একটা করবে আর কি। এসেই বলতেছে যে ভাইয়া দিস ইজ সো অকওয়ার্ড, বাট আমাদের ওখানে আজকে একটা বক্সিং ম্যাচ আছে, আপনি কিন্তু দেখতে আসবেন, ঠিক আছে? এটা বলে উনি আবার চলে গেছে। মানে আমার বাসার পাশে একটা বক্সিং রিং আছে, তো ওখানে বক্সিং ম্যাচের একটা মানে ইনভাইটেশন দিছে। তো এটা মজাও লাগছে আবার একটু ভয়ও লাগছে। এরকম হয় মাঝে মধ্যে, এরকম হয়, প্রায় হয় আর কি। ডিএমএ আসে কিছু? হ্যাঁ, ডিএমএ তো আসে, প্রচুর আসে। ডিএমএ প্রচুর আসে, হ্যাঁ।
সবই আছে, ভালো খারাপ সবই আছে। আপনার এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে যে আপনি অনেক রকম ডিএমই পাইছেন। আহ মানে ডিএম ডিএম আসলে আমি পড়ি। আমার আমার কাছে মনে হয় কমেন্ট সেকশন থেকে ডিএমটা ভাল লাগে। আমার ডিএম এর সবচেয়ে বেশি ভাল লাগে হচ্ছে মানুষজন গালাগালি করে, বুঝছেন? যারা কমেন্টসে গালাগালি করে না, এরা ডিএম এ গালাগালি করে, বুঝছেন? সো লাইক এরকম একজন মানে আমাকে একটা গালি বলছে যে, "কিরে ডট, ডট, ডট কেমন আছিস?" হ্যাঁ? পরে ধরেন আমি ওনার প্রোফাইলে গেলাম, দেখলাম উনি কোথায় চাকরি করে। পরে আমি ওনাকে মানে আমি ওনাকে শুদ্ধ ভাষায় বললাম যে, "ভাই আপনার অফিসের এইচআর কি জানে আপনি যে মানুষজনকে কমেন্টে এসব লিখেন?" এটা লেখার সাথে, সাথে ওনার পুরা কথার টোনই চেঞ্জেস। "ভাইয়া আসলে আমি একটা চাকরি খুঁজতেছিলাম। এমনি নক দিলে তো আপনি রিপ্লাই করতেন না, এইজন্য আপনাকে গালি মারছি।" সো এগুলা মজা লাগে আরকি। আপনি কোন জায়গায় ধরছেন? সো মানে ডিএম ইজ অলওয়েজ ফান। মেসেজ রিকোয়েস্টে যেসব মেসেজ আসে অলওয়েজ ফান। আপনার কন্টেন্ট ক্রিয়েশনের একটা পার্ট থাকে হচ্ছে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা আছে, কোলাব হয়। তো এই জায়গাতে আমার মনে হয় যে আপনার কমিউনিকেশনের যে বিষয়টা সেটা অনেক সলিড, অনেক স্ট্রং। জি। তো কমিউনিকেশন নিয়ে জাস্ট বলতেছি, অনেকের কিন্তু কমিউনিকেশনের অনেক দুর্বলতা থাকে, যে অনেকের সাথে যোগাযোগ হয়তো আছে বাট মেনটেন করতে পারে না, ওভাবে ডাকলে যে আসবে এটাও হয় না। রাইট। আপনার এই জায়গাটা আপনি কিভাবে ফিক্স করছেন আপনার কমিউনিকেশনের স্কিলের এটা? আমি টু বি ভেরি অনেস্ট, আমি ছোটবেলা থেকে খুবই টকেটিভ, মানুষের সাথে কথাবার্তা বলতে ভাল লাগে। আর আমি আমার কর্পোরেট লাইফের বয়স হচ্ছে আপনার প্রায় 7-8 বছর হয়ে যাচ্ছে। ভেরি ফরচুনেটলি আমার সবগুলা রিপোর্টিং বসই ছিল কোম্পানির এমডি, চেয়ারম্যান, ডিএমডি, জিএম এরা। এদের সাথে কমিউনিকেশন করা ইজ সো টাফ। মানে ওনাদেরকে আপনি হোল স্টোরি বলতে পারবেন না। আপনাকে শুধু এক লাইনে বলতে হবে সামারিটা। সো আমার কাছে মনে হয় ওনাদের সাথে কমিউনিকেশন করতে, করতে মানে ওনাদের কিছু জিনিস আমি পাইছি। ওনারা হাউ দে টক, হাউ দে ম্যানেজ, হাউ দে কমিউনিকেট। সো আমি ওই জিনিসটা থেকে চেষ্টা করি কমিউনিকেশন করার। আমার কমিউনিকেশনটা হচ্ছে টু দ্য পয়েন্ট। "হেই কেমন আছো? আসো একটা কফি খাই।" হ্যাঁ? তারপরে এই সেই না। আমার কমিউনিকেশন টু দ্য পয়েন্ট হাই। আমার একটা ভিডিও আছে, "ইফ ইউ আর ইন্টারেস্টেড আই ক্যান শেয়ার ইউ দ্য প্ল্যান।" উনি যদি বলে, "ইয়েস টেল মি দ্য প্ল্যান।" আমি প্ল্যান বলি, ওনার এক্সপেক্টেড রেমুনারেশন জিজ্ঞেস করি। সো ভালো মানুষ হলে বলে যে, "আপনার সাথে কোলাব করব। এর থেকে বেশি কোনো প্যারা নাই।" ওকে। রেমুনারেশন যদি চায় দ্যাট ইজ অলসো ফাইন, নো প্রবলেম। মানে কোলাবোরেশনের কথাটা বললাম আরকি। হ্যাঁ, কিছু বড়, বড় কোলাবোরেশন করছি, ওগুলো হচ্ছে আমাকে হেল্প করছে। ক্রিয়েটররা আমাকে হেল্প করছে, লাইক ইশরাত জাহিন আপু, ওনার সাথে আমি একটা মানে ওটার মধ্যে একটা ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট ছিল। হ্যাঁ, উনি আমাকে এটা হেল্প করছে। অনেক সময় অনেকে হেল্প করে আরকি। বা ধরেন আমিও যে ব্র্যান্ডটা রিপ্রেজেন্ট করছি, উনিও সেম ব্র্যান্ডটা রিপ্রেজেন্ট করছে। তখন আমি বলি আমার কনটেন্ট একটু আসেন। সো ওটা ক্রিয়েটর টু ক্রিয়েটর হেল্প করে আরকি। বাট মোস্টলি হচ্ছে কমিউনিকেশনটা একদম সলিড থাকে আরকি। মানে আমি ঐরকম না যে ধরেন একটা বড়শি ফেলবো আমার সাথে দেখা করার জন্য। তারপর দেখা করতে আসলে পরে কাজের কথা বললো। আই এম নট লাইক দ্যাট। একদম টু দি পয়েন্ট। জি, টু দি পয়েন্ট। আমি ব্যাক টু আপনার ইউনিভার্সিটি লাইফে যদি যাই, আপনি ইউনিভার্সিটি লাইফে আপনি টকেটিভ বলছেন, আপনার ইউনিভার্সিটি লাইফেও আপনি বলছেন যে একটু দুষ্টুমি করছেন। তো আপনি কি ইউনিভার্সিটি লাইফে এরকম ছিলেন যে খুব কুল একটা বয়, সব মেয়েরা ওর জন্য ক্রেজি, নাকি একটু সাক্ত লন্ডা ছিলেন? না, এখানে একটা ঝামেলা হয়ে গেছে। সেটা হচ্ছে ইউনিভার্সিটি লাইফে এসেই আমার একটা মানে রিলেশন হয়ে গেছে আরকি। মানে এটা কলেজ থেকেই ছিল। ইউনিভার্সিটি লাইফে সবাই জানতো আমার গার্লফ্রেন্ড আছে। ওকে। এইজন্য আবার মেয়েরা মানে আমার সাথে আমি আবার খুব পড়ুয়া ছিলাম। মানে অ্যাসাইনমেন্ট, তারপরে পরীক্ষা, এক্সাম খুব সিরিয়াস ছিলাম আমি। সো ওই সূত্রে অনেকের সাথে কথা হইতো। অনেক মেয়েদের সাথে কথা হইতো। কিন্তু ওই কথা পর্যন্তই থাকতো আরকি। এর বেশি আর মানে যাইতো না আরকি। বাট আমি মানে ইউনিভার্সিটি লাইফে সবচেয়ে কুলেস্ট বয় ছিলাম ওইরকম না, একদমই না। আমার ফ্যাশন সেন্স আগে এত ভালো ছিল না। আমি ইউনিভার্সিটি লাইফে বাসে ধরেন ঝুলে, ঝুলে ইউনিভার্সিটিতে যাইতাম। সো বাসে একটা মানুষ ২-৩ ঘন্টা জার্নি করলে তার চেহারা কেমন অবস্থা হবে, উই অল নো দ্যাট। সো না, আমি ওরকম কুলেস্ট বয় ছিলাম না, বাট সবাই আমাকে খুবই রেসপেক্ট করতো অ্যাজ এ পড়ুয়া ছেলে হিসেবে। টিউশনি করাইতেন? না, টিউশনি আমি কখনো লাইফে পাই নাই। কারণ আপনার হচ্ছে আমি কখনো যে খুবই শার্প স্টুডেন্ট ছিলাম না। লাইক রোল ১, ২, ৩ আমার কখনোই ছিল না আরকি। এটা নিয়েও আমি অনেক ভয়ে থাকতাম যে আমি লাইফে একটা টিউশনিও করাইতে পারলাম না। লাইফে কি আসলে চাকরি করে কিছু করে কি টাকা কি আর্ন করতে পারবো? সেইটাও চিন্তা করতাম আরকি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার।
বা কর্পোরেটের টক্সিক এনভায়রনমেন্টের ব্যাপারে এবার এবং আপনি ওই ব্যাপারে কথাও বলেছেন এবং আমরা সবাই জানি যে ওখানে থাকে। সো এখন যে কন্টেন্ট ক্রিয়েশনে আসছেন, ডু ইউ থিঙ্ক যে এখানেও টক্সিকের ব্যাপারটা আছে বা এটা নাকি এটা অতটা বদার করে না? অবশ্যই আছে। সব সেক্টরেই টক্সিসিটি আছে মোর অর লেস। আর আমার কাছে মনে হয় আমি ওইটা এখনো ফেস করি নাই টক্সিসিটিটা। বাট সামনে হয়তোবা ফেস করতে হতে পারে আরকি। বাট কিছু ক্রিয়েটর এরকম অবশ্যই আছে। লাইক তারা নিজেকে শাকিব খান লেভেলে মনে করে। বুঝছেন? তারা ছাড়া ক্যাম্পেইন হবে না। তাদেরকে ইনক্লুড না করলে ব্র্যান্ডের ব্র্যান্ড ওই জায়গাটায় পৌঁছাইতে পারবে না। বাট আমার মনে হয় বাংলাদেশে এরকম অনেক ট্যালেন্টেড ক্রিয়েটর আছে তারা আ প্রায়শই তাদেরকে ভুল প্রমাণ করে ডিউরিং দেয়ার ওয়ার্ক। মানে যে কাজটা করে সেটা নিয়ে আরকি। এবং আমার খুব মজা লাগে। খুবই মজা লাগে আমি যখন দেখি মানে এটা একটা মানি খুব মজা লাগে মানে অ্যাজ এ সেন্স যে ধরেন অনেক বড় ক্রিয়েটর। আমি জানি ওনাকে কত টাকা দিয়ে ব্র্যান্ড এন্ডোর্স করছে, হ্যাঁ? তার ভিডিওতে ৫০,০০০ ভিউজ হইছে। আবার তার থেকে হাফেরও কম আরেকটা ক্রিয়েটর এত সুন্দর ভিডিও বানাইছে, তার ভিডিওতে ৩ থেকে ৪ লাখ ভিউজ। মানে I feel so proud ওই ক্রিয়েটরের জন্য আরকি। যে মানি ভেরি ওয়েল ডিজার্ভড। তখন ব্র্যান্ডও আসলে বুঝতে পারে যে ওকে মানি ফেমই আসলে এখানে সবকিছু না। মানে নাওএডেজ পিপল আর সো স্মার্ট, দে লুক ফর ক্রিয়েটিভিটি, দে লুক ফর দ্য স্টোরি। সেগুলো ভালো লাগে আমার। সো ব্র্যান্ডরা এখন কি দেখে বেসিক্যালি? তারা কি ওই ভিউজটাই দেখে নাকি তারা দেখে যে তার অডিয়েন্স আসলে কোন লেভেলের? আগে দেখতো শুধু ফলোয়ার, কার কত ফলোয়ার। এই কনসেপ্টটা এখন আস্তে, আস্তে চেঞ্জ হচ্ছে। এখন হচ্ছে এনগেজমেন্ট দেখে, ভিউজ দেখে, গ্রহণযোগ্যতা থেকে কে কত ক্রিয়েটিভ সেইটা দেখে আরকি। এখানে একেকটা ব্র্যান্ডের একেকটা পারপাস থাকে। যেমন কিছু ব্র্যান্ডের পারপাস থাকে অ্যাওয়ারনেস। সো যারা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে তারা একটা মানে খুব কোয়ালিটি মেইনটেইন করতে চায় আরকি। মানে আবার অনেক ব্র্যান্ডের থাকে যে আমার ভিউজটা এখানে ম্যাটার না। আমার ম্যাটার হচ্ছে যে আমার যে নিশ অডিয়েন্সটা উনি এই মেসেজটা ঠিকঠাক মতো পাইছে কিনা। হ্যাঁ? আর আবার অনেক ব্র্যান্ড আছে না আমার লিডসও লাগবে, ভিউজও লাগবে, রিচও লাগবে, সবকিছুই লাগবে। এটা হচ্ছে ম্যাস ব্র্যান্ডস। সব ব্র্যান্ডসরা এটাই চায় মোর অর লেস। এই আরকি। আপনার কি ওই জায়গাতে মনে হয় না যে ব্র্যান্ডসের এতগুলো পাওয়ার মাঝে যখন আপনি কোনো কিছু প্রিপেয়ার করবেন বা কন্টেন্ট দিবেন, ওই জায়গাতে ব্র্যান্ডের ইনভলভমেন্ট বা যাদের যখন একটা পুশ থাকবে তখন ক্রিয়েটিভ ফ্রিডমটা একটু নষ্ট হয়ে যায়? নাকি আপনার এই জায়গাতে বলে দেওয়াই থাকে যে ফিক্স আমার মতোই যেতে হবে? ক্রিয়েটিভ ফ্রিডম ডেফিনিটলি নষ্ট হয়। যত বেশি ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট তত বেশি ক্রিয়েটিভ ফ্রিডম নষ্ট হয়। একদম সত্যি কথা। তবে আমার কাছে মনে হয় ব্র্যান্ডসদের ব্র্যান্ড ম্যানেজাররা তো থাকে এখানে। ধরেন একটা কোম্পানিতে তো অনেকজনই থাকে সাজেশন দেওয়ার জন্য, আইডিয়া দেওয়ার জন্য। সাজেশন, আইডিয়া অবশ্যই দিবে। বাট আমার কাছে মনে হয় কনটেন্ট ক্রিয়েটরের মতামতটা অবশ্যই সবসময় নেওয়া উচিত। স্ক্রিপ্টটা, স্টোরিটা কনটেন্ট ক্রিয়েটরটাই অ্যাপ্রুভ করা উচিত। তাহলে ব্র্যান্ডস যেটা চাচ্ছে সেটা হবে। হ্যাঁ? ধরেন একজন হিউমারাস কনটেন্ট ক্রিয়েটর, তার যদি আপনি হিউমারগুলা সব কেটে দেন, তাহলে তো তার অডিয়েন্স ভিডিওটা দেখবে না। সো এটা আমার কাছে মনে হয় ব্র্যান্ড এবং ক্রিয়েটরের একটা আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার। আমি যদি আমার কথা বলি, আমি ব্র্যান্ডসদেরকে বলব যে প্লিজ বিলিভ অন মাই স্টোরি। I know যে আমার অডিয়েন্সরা কি দেখতে চায়। আপনারা আমার স্টোরিতে বিলিভ করেন। আমার দায়িত্ব ইনশাআল্লাহ কিভাবে আপনার ব্র্যান্ডকে আমি সবার কাছে পৌঁছাবো। মাতুব্বর তো থাকে তারপরে কয়েকটা পাইছেন এরকম? এটাও মজা লাগে বুঝছেন? যে কোনো ফিডব্যাক নাই। কিন্তু বস ওই গ্রুপে আছে তো বসকে খুশি করার জন্য এক লাইন একটু লিখে দেয়। লোগোটা একটু বড় করে দেন। সেটা আমরা বুঝতে পারি। বাট ইটস ওকে, ইটস কমপ্লিটলি ফাইন। সমস্যা নাই। আর আমি আপনাকে কন্টেন্ট ক্রিয়েশনের টক্সিকের বিষয়টা কেন জিজ্ঞেস করলাম জানেন? কারণ আপনার ওই যে ভিডিওটা আমি কথা বলছিলাম সেই ভিডিওতে আমি এটাও দেখেছি যে আপনি যখন এন্টারটেনমেন্ট সেক্টরে কাজ করেছেন তখন কন্টেন্ট ক্রিয়েটর দুজন আপনাকে একটা পর্যায়ে হয়তো কাঁদিয়ে ছেড়েছে এরকম কিছু একটা। সো ওই জায়গা থেকে আমার মনে হয়েছে তাতে আপনার উপর অনেকের হয়তো ক্ষোভও থাকতে পারে জানি এবারটা এত সাকসেসফুল। জানি না আমি। ক্ষোভ বলবো না। ওদের সাথে ইন্টারাকশন হয় এখন দেখা হয়? খুব একটা হয় না। খুব একটা হয় না। বাট ওই ২ জনের মধ্যে একজন ভিডিওটা দেখার পর আমাকে সরি বলছে। সরি বলছে। সো আ কি বলবো? মানে আমি কিন্তু ইন দ্য মিন টাইম ওর সাথে কথা বলতাম। এমন না যে ওর সাথে আমি একদম কথাই বলতাম না। বাট আমার কাছে মনে হয়েছিল ও হয়তো বুঝতে পারে না আমি কতটুকু কষ্ট পাইছি। বাট এই ভিডিওটা দেখে ও যখন বুঝতে পারছে যে আমি খুবই কষ্ট পাইছি, ও আমাকে পার্সোনালি সরি বলছে এবং আমিও তাকে ইটস ওকে বলছি। আই থিংক
বা এখানে এটা হতেই পারে আরকি, হ্যাঁ? বাট ও হয়তো ওই সিচুয়েশনটা তখন বুঝে নাই। সো ইয়া, এই আরকি। এখন আপনি যখন এরকম একটা সিচুয়েশন ফেস করার পর একটা পুশ পাইছেন যে আমি দেখাই দিব, হ্যাঁ, তাই না? হ্যাঁ, যে আমিও কন্টেন্ট ক্রিয়েটর হ্যাঁ, দেখাই হ্যাঁ, দিব। সো ওই দিনের থট প্রসেস আপনার মনে আছে যে আপনি কি ভাবছিলেন ভিতরে ভিতরে অ্যাকচুয়ালি, নাকি ভেঙে পড়ার থেকে বেশি জিতটাই কাজ করছিল? ওই দিনের পর আমি মনে হয় ১০-১৫ দিন কোনো ভিডিওই বানাইতে পারি নাই। আ ১০-১৫ দিন পরে গিয়ে আমার কাছে মনে হইছে যে উম মানে আমি তো তখন TikTok বানাইতাম প্রচুর। সো হ্যাঁ, আমি চাইতাম যে এমন কিছু বানাইতে হবে মানে যেটা মানুষকে কানেক্ট করবে। মানুষ বলবে যে, "দিস গাই নোজ দ্য কোয়ালিটি।" এই ছেলেটা ভিডিও বানায় যেটার মধ্যে কোনো ভালগারিটি নাই, কোনো অ্যাডাল্ট জোকস নাই, কিচ্ছু নাই। এই ছেলেটা এমন ভিডিও বানায় যে আমি আমার ছেলে-মেয়েকে নিয়ে, ছোট বাচ্চাকে নিয়েও দেখতে পারবো, আমার মা-বাবাকে নিয়েও দেখতে পারবো, আমি নিজেও দেখতে পারবো। সো এখনো ওই চেষ্টাটাই মানে করে যাচ্ছি আরকি আলহামদুলিল্লাহ। আর কষ্টের কথা যেহেতু বলছেন, যে আমার কাছে মনে হয় লাইফে সবাইকে মাফ করে দিতে পারবো, ইটস ওকে বলতে পারবো। কিন্তু ওই লোকটা যাকে আমি চা খাওয়াইছিলাম, কিন্তু সে যে পলিটিক্সটা করছে সেটা আমি কখনো আমার মন থেকে এটা যায় না। আমি অনেকবারই চেষ্টা করছি। ইটস ওকে নিজেকে বোঝানোর জন্য। কিন্তু মানে আমি যখনই চোখটা বন্ধ করি আমার মাথার মধ্যে শুধু আসে একটা লোক যে অফিসের সবগুলা মেয়েকে টিজ করে, হ্যাঁ? জায়গায়, জায়গায় এরকম পলিটিক্স করে। অফিসে তার কোনো কাজ নাই। মানি মেয়েদেরকে রুমে ডেকে পর্যন্ত প্রেগন্যান্সির কথা জিজ্ঞেস করে, পার্সোনাল লাইফের কথা জিজ্ঞেস করে, রিলেশনের কথা জিজ্ঞেস করে। মানি লিটারেলি সে অফিসে বসে, বসে পর্ন দেখে। এইরকম একটা লোক কেন এখনো ওই অফিসে চাকরি করে? মানে ওই অফিসে কি মানে হিউম্যানিটি নাই? ওই অফিসে বাকি যারা চাকরি করতেছে, তারা কেন কোয়েশ্চেন এরাইজ করে না এই লোকটাকে নিয়ে? মানে এই লোকটা কি সব ক্ষমতার অধিকারী? মানে আমি তো পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কাউকে সব ক্ষমতার অধিকারী মনে করি না। একটা লোক পুরো একটা এনভায়রনমেন্টকে টক্সিক বানায় রাখছে। ওই লোকটা ইভেন জানেন ওই লোকটা আমাকে একবার অ্যাপোলজি লেটার পর্যন্ত দিয়েছে। সে আমার সাথে একটা মিসবিহেভ করছে। হ্যাঁ, আমি একদম অন ক্যামেরায় বলতেছি সে আমাকে জানোয়ারের বাচ্চা বলছে। সো এটার জন্য সে আমাকে অ্যাপোলজি লেটার পর্যন্ত দিছে। ওই ২ সপ্তাহ পর হি ইস লাইক হিজ ওন। সো আমি মানে আপনার এই পডকাস্টের মাধ্যমে আমি ওই অফিসকে কোয়েশ্চেন করতে চাই যে এরকম একটা লোক এখনো কিভাবে ওই অফিসে চাকরি করে? মানে আ মানে আমি কি বলবো? ধরেন আমি তো একটা রেসপেক্টেড ফ্যামিলি বিলং করি। আমি সেজন্য তার গালির বিরুদ্ধে আমি তাকে আরেকটা কথা শুনে আসি নাই। আমি চাইলে ধরেন যেকোনো সময় আমি যদি Facebook এ আমি তাকে নিয়ে একটা পোস্ট করতে পারি, তার ছবি রিভিল করে দিতে পারি, সে কোন অফিসে চাকরি করতে পারে সবকিছু আমি বলতে পারি। কিন্তু আমি শুধুমাত্র একটা ভালো ফ্যামিলি বিলং করি, একটা রেসপেক্টেড ফ্যামিলি বিলং করি। আমি লাইফে অনেক পড়াশোনা করছি। সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে মানে আমার টেস্ট বাড এর সাথে মানে উনার টেস্ট বাড যায় না। মানে উনার মতো নোংরামি আমি করতে চাই না। বাট আমি ওই অফিসকে প্রশ্ন করতে চাই যে উনি কেন এখনো ওই অফিসে চাকরি করে? সামনে তো ওই অফিসে আরো ইয়াংস্টাররা আসবে। আরো অনেক ফিমেল এমপ্লয়িজরা আসবে। হ্যাঁ? সবাই হয়তো সবকিছু মুখ ফুটে বলতে পারে না। মানে এরকম নীরবে উনার মতো, ওই লোকটার মতো এরকম অফিসে অনেক লোকজন আছে যে যাদের সবকিছু আসলে মুখ ফুটে বলতে চায় না। বাট ওই অফিসের সবাই জানে ওই লোকটার ব্যাপারে। কিন্তু ওই লোকটা কেন এখনো ওই অফিসে চাকরি করে এটাই আমার শুধু কোয়েশ্চেন। আমি চাকরি করি না ওই অফিসে, আমার এটা নিয়ে কোনো দুঃখ নাই। আমি আলহামদুলিল্লাহ ওই অফিসে যে সেলারি পাইতাম, ওখান থেকে আমি আলহামদুলিল্লাহ এখন অনেক বেশি ভালো আছি। হয়তোবা ওই সিদ্ধান্তটা আমার আরো আগে নেওয়া উচিত ছিল। এই চাকরি ছেড়ে আমি কনটেন্ট ক্রিয়েশন এ আমি অনেক ভালো আছি। ভালো থেকেও আমি বলতেছি যে ওই অফিস এনভায়রনমেন্টটাকে রক্ষা করার জন্য ওই লোকের ওই অফিসে চাকরি করা উচিত না। আইদার ওনার রিটায়ারমেন্ট এ যাওয়া উচিত অথবা মানে নিজেকে শুধরানো উচিত। কিন্তু মানুষের যখন বয়স হয়ে যায়, মানুষ আর নিজেকে শুধরাইতে পারে না। মানুষের মনে হয় আমি যেটা বলি সেটাই রাইট, বাকি সবাই রং। আই ক্যান ফিল ইউ ব্রো, মানে আপনি পুরো একদম ট্রমা খাইছেন বড় লেভেলে, আই ক্যান সে দ্যাট। হ্যাঁ। ওকে, সো আমরা লাস্টের দিকেই আছি। হুম। আমার একটা কোয়েশ্চেন হচ্ছে, মানুষ যখন এটা লোকে বলে অনেকে যে হ্যাঁ, হ্যাঁ। ফেম পাইতে হলে বা ফেম টিকায় রাখতে হলে গায়ের চেয়ে আমরা মোটা হইতে হয়। ডু ইউ বিলিভ দ্যাট? নেগেটিভ ফ্রেম পাইতে হইলে গায়ের চামড়া মোটা হইতে হয়। দ্যাটস হোয়াট আই বিলিভ। ধরেন আমি ইদানিং অনেক কনটেন্ট ক্রিয়েটর বলবো না, সিঙ্গার বলবো না, ড্যান্সার বলবো আমি জানি না। এরকম অনেকজনকে দেখি মানে Facebook এর অ্যালগরিদমটা মেইনটেইন করে।
তারা শুধুমাত্র ভিডিওতে ভিউজ হচ্ছে কিনা এটা ছাড়া আর মানুষজন কি বলতেছে, কি খাচ্ছে, কি দেখতেছে, কে গালি দিচ্ছে, কিচ্ছু কেয়ার করে না, কিচ্ছু। তাদের জন্য যারা নেগেটিভ ভাবে মার্কেটে টিকে থাকতে চায় তাদের জন্য অবশ্যই গায়ের চামড়া মোটা হইতে হয়। আমার কাছে মনে হয় এগুলা তারা বুঝে শুনেই করে। যে আমি জানি মানুষ আমাকে গালি দিচ্ছে। ওই গালিটাই আমার ভিডিওর জন্য দরকার। যত বেশি গালি তত বেশি ভিউজ, যত বেশি নেগেটিভ শেয়ার আমার তত বেশি ভিউজ বাড়তেছে। এরকম অনেকের জন তো নেগেটিভিটি খেতে, খেতে এখন আমেরিকা সেটেল হয়ে গেছে। কি আর বলবো? এই আরকি। তো সবার মাথার মধ্যে যদি ওইটাই হয় একদিন আমিও আমেরিকায় চলে যাব। হ্যাঁ, এরকমই যদি মাইন্ডসেট থাকে তাহলে আর কিছু বলার নাই আরকি। এই আরকি। আপনি ফেম পাওয়ার পর বা একটা ভালো পজিশনে যাচ্ছেন হচ্ছে, তো এইরকম যখন পজিশনে যায় তখন অবভিয়াসলি টাকা পয়সা তো থাকে মানুষের কাছে আসে। ওই সময় মানুষ নিজের জন্য কিছু করে বা প্যারেন্টসের জন্য কিছু করে। তো আপনি আপনার মায়ের জন্য সোফার কোন কাজটা করেছেন যেটা আপনার ভিতর থেকে শান্তি দিচ্ছে, ফাইনালি আমি করতে পারলাম, এরকম কি কখনো আছে? আসলে শুধু মা বলবো না, মা-বাবা, ফ্যামিলি সবার জন্য আসলে তেমন কিছুই মানে এখনো করতে পারিনি। হ্যাঁ, মানে ওনারা যা করছে ওটার এগেইনস্ট এ আমার মনে হয় না পৃথিবীর কোনো ছেলে মানে কিছু করে মানে আমি মায়ের জন্য এটা করতে পারছি। মানে আছে না যে শান্তি লাগছে বা আমি ফুলফিল করছি। আমি আমার মায়ের থেকে বেশি করতে পারছি এটা কখনো বলতে পারবে না। তবে মানি আমার কাছে সবচেয়ে মানে মেমোরেবল যদি বলেন সেটা হচ্ছে যে মানে আমি আমার ফুল ফ্যামিলি মা-বাবা, ভাই-বোন, আমার নানু সবাইকে নিয়ে মানে ফ্লাইটে কক্সবাজার গেছি। কক্সবাজারের সবচেয়ে ভালো একটা হোটেলের একটা সুইট রুমে আমি ছিলাম 2 নাইটস। সো এটা ধরেন এটা অনেকের কাছে খুবই সামান্য একটা বিষয়। সব মিলে কয় টাকাই বা খরচ হইছে। বাট এই যে আমার আম্মু-আব্বু কখনো এর আগে সমুদ্র দেখে নাই। মানে আমার বাড়ি গ্রামের বাড়ি চট্টগ্রাম। তাও কেন জানি উনাদের কখনো যাওয়া হয় নাই আরকি। সো মানে আমার আম্মু-আব্বুর সাথে বসে আমি একসাথে তাকায়ে মানে ওই সমুদ্রটা দেখছি। এটা আমার কাছে মনে হয় ধরেন আমি যদি কখনো আমার মা-বাবাকে সুইজারল্যান্ডেও নিয়ে যাই, হ্যাঁ? সবচেয়ে এক্সপেনসিভ জায়গায়ও নিয়ে যাই, ওই মোমেন্টটা কখনো মানে আসবে না। ওই, ওই মোমেন্টটার জন্য আমি অনেক কষ্ট করছি, অনেক। মানে আমি আপনাকে বলে হয়তোবা বুঝাতে পারবো না। কষ্ট এখনো করতেছি বাট ওই মোমেন্টটাকে সাকসেস করার জন্য মানে আমার একটা ড্রিম ছিল যে আমার মা, বাবা, আমি ৩ জন আমরা একটা সোফায় বসা, সামনে একটা সমুদ্র। এই দৃশ্যটা দেখার জন্য আমি আল্লাহর কাছে সবসময় দোয়াও করছি, নিজেও অনেক কষ্ট করছি এবং আলহামদুলিল্লাহ আমি এটা করতে পারছি। আমার কাছে মনে হয় যে মানে লাইফে আর কিছু না হইলেও হবে। আ এই আরকি, এটাই আরকি। সো এমনি চাই যে যদি আল্লাহ যদি তৌফিক দেয়, আল্লাহ যদি সাহায্য করে যে আমার মা-বাবা একসাথে হজে গেছে, ওই সিনটা আমি দেখতে চাই আরকি। আমি ছেলে হিসাবে ওনাদের সাথে যেতেও পারি, নাও যেতে পারি। বাট আমার আম্মু-আব্বু হজ করতেছে, ওখানে দাঁড়ায় আছে। মানে এরকম একটা ছবি দেখা আমার একটা ড্রিম। মানে ওনারা একসাথে হজ করতে গেছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ এটাও আপনার কবুল করবে দোয়া। ওকে, কোশ্চেন না মাথায় খালি একটু পরপর আসতেছে ভাই, একটু পরপর আসতেছে। কি করি বলেন তো? এখন একটা কোশ্চেন আমি যাব না, তবে ছোট্ট একটা সেগমেন্ট আপনার সাথে করব। সেই সেগমেন্টটা হচ্ছে, আপনি যেহেতু যে কোনো কিছু কন্টেন্টের মধ্যে বিক্রি করে ফেলেন, মানে মার্কেটিং করে ফেলেন, অডিয়েন্সের অ্যাট্রাক্ট করে ফেলেন, তো আমি আপনার ধরেন সম্পদ ক্যারেক্টার, যেটা আপনার কন্টেন্ট ক্যারেক্টার, ওরকম একটা ক্যারেক্টার আছে না যে খুঁতখুঁতে চাচা, যেখানে সব কিছুতে খুঁত খুঁজে, হ্যাঁ, 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 হ্যাঁ। তো আপনি ওই চাচা ক্যারেক্টারটা হবেন। আচ্ছা, আমি আপনার 3টা জিনিস দিব, আচ্ছা। আপনাকে ওটা হচ্ছে মানে সেল করতে হবে। সেলের মতো বলতে হবে যে ভাই কেন মানুষ নিবে এটা, দেখি একটু। তো ফার্স্টে হচ্ছে এই পেন, বাট এই পেন দেখে আপনি মনে হচ্ছে যে আরে এটা তো খুব ইজি, বাট আপনি একটু খুলে দেখেন পেনটা। কিছু বের হবে না তো? না, আপনি খুলে দেখেন, শীষ নাই। পেন আছে, পেনের শীষ নাই। এটা সেল করতে হবে। কেন নিবে মানুষ? সেটাই। বাট আমার কাছে তো irrelevant লাগতেছে অনেক। কিন্তু কেন নিবে মানুষ? আচ্ছা। সো এটা সেল করে দেখাবো। রাইট, ওরকম কেন নিবে ধরেন আপনি মানে চাচা চাচা character। চাচা ক্যারেক্টার। ওকে। ঠিক আছে। এটাকে যে লেখালেখির কাজে ইউজ করতে হবে হুম, ম্যান্ডেটরি না। হুম। ওকে। সো কোনো চাচা যদি এরকম সেলস পারসন থাকতো আর এটা যদি বিক্রি করতে বলতো, উনি হয়তোবা এভাবে বলতে পারতো যে, মানে জীবনে আমি অনেক কিছু দিয়েই কান খোঁচাইছি। কিন্তু কলম দিয়ে কান খোঁচায় আমি যে মজা পাইছি, এই মজা আমাকে কোনো কোম্পানির ইয়ারবাড দিতে পারে নাই।
এই জন্য আমাদের কোম্পানি চিন্তা করলো যে কলমটাও থাকবে, কান কোচানিও থাকবে, কিন্তু কলমের শীষ থাকবে না। আপনি কান কোচাইতে গেলেন, যদি এখন কলমের যদি শীষ থাকতো, আপনার কানে তো কালি লেগে যাবে। এই জন্য এই কলম ইয়ারবাড আমাদের কোম্পানি বের করছে। আপনি নিজে খোঁচান, আপনার সবার আগে আপনার বাবার কাছে যাবেন, যাই বলেন যে বাবা এটা দিয়ে একটু কান কোচায় দেখো তো কেমন লাগে। 100-100 পছন্দ হবে, 100-100। ব্রিলিয়ান্ট ভাই, এইটা নিতে বাধ্য, এটা নিতে বাধ্য চাচা যদি এমনি বলে। ওকে, সেকেন্ড হচ্ছে ভাই এটা টেপ। এখন এটা আপনি কেমনে কি করবেন, চাচা কেমনে কিভাবে সেল করবে আমি জানি না, টেপ অনেক কাজেই লাগতে পারে। দেখেন, ইয়াং জেনারেশনের কথা শুনলেই আপনার মনে হয় না যে একটা ট্যাপ মাইরা দেন মুখের মধ্যে? মনে হয় কি না? মনে হয়, কিন্তু সমাজের জন্য এটা সবসময় হয়তো বা আপনারা বলতে পারেন না, ঠিক আছে? কিন্তু এই জন্যই আমি আপনারে বলবো যে সবসময় পকেটে একটা ট্যাপ রাখবেন। ইয়াং জেনারেশনকে গালিও দিবেন না, বকাও দিবেন না, কথা শুনতে মনে না চাইলেই আস্তে করে ট্যাপটা নিয়ে পট করে মুখের মধ্যে লাগাই দিবেন, তাইলে তার আনসার সে পেয়ে যাবে। জোস। থার্ড ওয়ান হচ্ছে দুল, কানের দুল। বাট কানের দুলের মধ্যে স্পেশালিটি হচ্ছে দুইটা দুই রকম, ঠিক আছে? কানের দুল দুইটা দুই রকম। ওকে, চাচা কি আটকে গেল? না না, চাচা আটকাবে না ইনশাল্লাহ। দেখেন, মানুষের সব কিছুরই তো একটা বয়স আছে। হ্যাঁ, আপনি ছোট বয়সে বড় দুল পরবেন, যখন বৃদ্ধ হবেন তখন হচ্ছে ছোট দুল পরবেন, ঠিক আছে? কিন্তু এখন আপনি কয়বার কিনা যায় কানের দুল? কি আপনার ধরেন গোল্ডের এই কানের দুল, হ্যাঁ, আপনি কি সব সময় কি ছোট বয়সে একটা, বড় বয়সে একটা, মানে মধ্য বয়সে একটা? আপনি তো গরিবও হয়ে যেতে পারেন। এখন আপনার কাছে টাকা আছে, এই জন্য আপনি একটা বড় দুল কিনবেন, একটা ছোট দুল কিনবেন, ঠিক আছে? ধরেন আপনি বিয়ের ফাংশনে যাবেন, এক বিয়েতে বাম পাশে এভাবে মুখ করে রাখবেন, আরেক বিয়ের সাথে ডান পাশে এভাবে মুখ করে রাখবেন, ঠিক আছে? তাইলে দুইটা দুলই কভার হয়ে গেল, আপনারও টাকা সেভ হয়ে গেল। সো অবশ্যই ছোট দুল, বড় দুল এগুলো কিনবার। এখন তো ফ্যাশন, দেখি দুইজন দুই রকমের জুতা পরে, একটা সাদা জুতা, একটা কালো জুতা। জুতা যদি দুইটা দুই রকম হইতে পারে, প্যান্টের কালার যদি দুই রকম হইতে পারে, দুলে কি সমস্যা? একটা ছোট একটা বড় দুল পরবেন, সমস্যা নাই, সমস্যা নেই, এটাও কিনতে পারেন আপনারা। জোস ভাই, জোস ভাই। আপনি এত স্পন্টেনিয়াস, মানে হুটহাট করে চলে আসলো কেমনে? জানি না, আমি অনেক স্বপ্ন দেখছি আপনাদের কোশ্চেন হাই হাই, মানে এত স্মুথ মনে হচ্ছে আমি তাকে বলছি যে ভাই এই তিনটা জিনিস থাকবে আপনি বলেন, বাট না, আমার হুটহাট মানে মাথায় আসলো। আমার কাছে মনে হয় যে চাচা ক্যারেক্টারের জন্য ইজি হয়েছে, আমার ক্যারেক্টার হইলে কঠিন হইতো সেল করা। চাচা অনেক স্পন্টেনিয়াস। হ্যাঁ অ্যান্ড ভাই আরেকটা জিনিস, হ্যাঁ, ভাইব নিউজ নিয়েও কিছু বলেন চাচা হিসেবে। না, ভাইব নিউজের আমার কাছে সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে, এখানে কোনো বাউন্ডারি ছিল না। ভাই আপনি এটা বলতে পারবেন, এটা বলতে পারবেন না, এটা করতে পারবেন, এটা করতে পারবেন। আর ভাই ভাইরাল কিছু বলেন, কত টাকা ইনকাম করেন সেটা নিয়ে কিছু বলেন, দুইটা কন্টেন্ট ক্রিয়েটারের ব্যাপারে কিছু বলেন, এরকম কিচ্ছু ছিল না। মানে আমি খুবই এনজয় করছি আমার সেশনটা। মানে ইনশাল্লাহ দাওয়াত পেলে আবার আসবো। আর সবাই অবশ্যই ডু সাবস্ক্রাইব, ডু ফলো ভাইব নিউজ। মনে হচ্ছে যে একটা ভালো পডকাস্ট আসছে বাংলাদেশে। So আপনারা সবাই দেখবেন, আমাকেও দেখবেন, এখানে যারা আসে সবাইকেও দেখবেন, এবং আমাদের মোস্ট ফেমাস হোস্ট তো এখানে আছেই। আপনার ভয়েসের জন্য আই বিলিভ যে অনেকেই দেখবে। থ্যাংক ইউ ভাই, ওই তো ভয়েস ছিল, চেহারা দেখাইলে কি হইব জানি না। থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড এটা খুব ইন্টারেস্টিং একটা, মানে আমি নিজেও অনেক এনজয় করছি এবং আপনার ব্যাপারে অনেক কিছু জানলাম, ইন্সপায়ারিং কিছু ছিল। এবং আপনার জার্নিটাও এত আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে আছে, মানে যতটুকু শুনলাম সোফার, তো রিলেটেবল, অনেক জায়গাতে রিলেটেবল। এবং আপনি যেভাবে কন্টেন্ট বানাচ্ছেন, আমার কাছে মনে হয় যে এভাবে কন্টেন্ট কন্টিনিউ করা উচিত এবং আপনার মতো আরও কন্টেন্ট ক্রিয়েটরও আসা উচিত। তাহলে কন্টেন্ট ইন্ডাস্ট্রিতে আমার কাছে মনে হয় যে অনেকে ভাবে না যে কন্টেন্ট ক্রিয়েটর মানেই হচ্ছে ও যাচ্ছে তাই, ওর কোনো ওরকম সোশ্যাল নর্মস যেটা বলে যে পাতে দিয়ে লাভ নাই বা ওরকম কিছু না। জি, আর আমিও বলবো যে নেক্সট যেই সরকারি ক্ষমতায় আসুক, তারা যাতে কন্টেন্ট ক্রিয়েটারদেরকে একটা আইডেন্টিফিকেশন দেয়, হ্যাঁ, যাতে করে সবার মতো আমরাও মানে সব জায়গায় যাতে মানে ইজিলি যেতে পারি বা নিজেদেরকে প্রেজেন্ট করতে পারি। হ্যাঁ, বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটার মানে মানুষ ভাবে টিকটকার, টিকটক বানায়, ভিডিও বানায়, ফানি ভিডিও বানায়, রাইট। সো এটা অনেক সম্মানজনক একটা প্রফেশন। আমি মনে করি যে সবাই যেমন সবাইকে সম্মান করে, কন্টেন্ট ক্রিয়েটারদেরকেও সবার এই সম্মানটা করা উচিত। আর আপনারা যারা আমাকে চিনেন, বেশি বেশি আমার ভিডিও দেখবেন, বেশি বেশি প্লিজ রিশেয়ার করবেন, প্লিজ ডু রিশেয়ার মাই ভিডিওস।
আলতাফউদ্দিন আক্রমী আমার ফেসবুক, আর আমার সম্পদ নামে একটা পেজ আছে যেখানে আমি অলসতার কারণে ভিডিও ছাড়তে পারি না, কিন্তু আপনারা একটু ফলো দিলে আমি ওখানে রেগুলার ভিডিও ছাড়বো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ।